সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনৈতিক ইতিহাস জানার উপায় সম্পর্কে পড়ব। শহরের একটি স্কুলে তিনজন শিক্ষার্থী আবিদ, ইলিন, রেনু ক্লাসের ফাঁকের আলাপচারিতায় ইলিন তার বাবার সংগ্রহে থাকা কয়েকটা পুরাতন মুদ্রা বন্ধুদের দেখালো। সকলের চোখে মুখে বিস্ময়। এমন মুদ্রা আগে কখনো তারা দেখেনি। এত কম মূল্যমানের মুদ্রা কি হতে পারে? 1 আনা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 50 পয়সা ইত্যাদি। প্রতিটি মুদ্রায় একটি করে সাল লেখা রয়েছে। শিক্ষার্থীদের অনুসন্ধানী মনে কৌতূহল বেড়েই চলেছে। নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। মুদ্রাগুলো কোন ধাতু দিয়ে তৈরি? মুদ্রার মান কম বেশি হয় কেন? মুদ্রায় অঙ্কিত চিহ্ন আর ছবিগুলোর কি কোনো ইতিহাস আছে? বাংলা অঞ্চলের মানুষ কবে থেকে মুদ্রা ব্যবহার করতে শিখেছে? মূলত আজকের পাঠ থেকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর জানার চেষ্টা করব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বিভিন্ন সময়ের অর্থাৎ বিভিন্ন সময়কালের বিভিন্ন প্রচলিত মুদ্রার ছবি। 1 নম্বরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো 1 পাই এবং এটি 1856 সালের একটি মুদ্রা। তার মানে আমরা বলতে পারি এটি ব্রিটিশ আমলের একটি মুদ্রা। কারণ 1856 সালেও ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। পরবর্তী মুদ্রাটি হলো 1 আনা। এই মুদ্রাটি 1910 সালের। তো আমরা বলতে পারি এই মুদ্রাটিও ব্রিটিশ আমলের, কারণ 1947 এর আগ পর্যন্ত ব্রিটিশরাই ভারতীয় উপমহাদেশকে শাসন করেছিল। 3 নম্বর যে মুদ্রাটি আমরা দেখতে পাচ্ছি এটি 50 পয়সার একটি মুদ্রা এবং এখানে সাল লেখা রয়েছে 1973 সাল। তো বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তার মানে এই মুদ্রাটি হলো স্বাধীন বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ের একটি মুদ্রা। এরপরের যে মুদ্রাটি আমরা দেখতে পাচ্ছি 10 পয়সা, এটি হলো 1974 সালের একটি মুদ্রা। এটিও স্বাধীন বাংলাদেশেরই একটি প্রচলিত মুদ্রা ছিল। 5 পয়সার এই মুদ্রাটি 1975 সালে। সর্বশেষ যে মুদ্রাটি আমরা দেখতে পাচ্ছি এটি 5 টাকার একটি মুদ্রা এবং এটি 2012 সালে থেকেই প্রচলিত ছিল। অর্থাৎ উপরে আমরা বিভিন্ন ব্রিটিশ বাংলা প্রদেশ এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মুদ্রা ছবি দেখলাম। অর্থাৎ এই মুদ্রাগুলো ব্রিটিশ বাংলা প্রদেশ এবং স্বাধীন বাংলাদেশে প্রকাশিত কয়েকটি ধাতব মুদ্রা। 4 জানুয়ারি 1973 সাল থেকে স্বাধীন বাংলাদেশে ধাতব মুদ্রা চালু হয়েছে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971 সালে 16 ডিসেম্বর এবং এর পরবর্তী সময়ে 1973 সালের 4 জানুয়ারি এসে স্বাধীন বাংলাদেশে ধাতব মুদ্রা চালু হয়। তারও আগে যখন ব্রিটিশ বাংলা প্রদেশ গড়ে তোলা হয়েছিল তখনকার সময়েরও কয়েকটি মুদ্রা আমরা এতক্ষণ দেখেছি। ইতিহাসবিদ B.N. মুখার্জি মুদ্রা নিয়ে অনেকগুলো বই রচনা করেছেন। সেই বই থেকে সংগৃহীত কিছু চিত্র দেখিয়ে খুশিয়াপা বললেন, এগুলো বাংলা অঞ্চলের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত প্রাচীন মুদ্রা। এগুলো নানান ধাতু দিয়ে তৈরি, তামা, রূপা, স্বর্ণ ইত্যাদি। এগুলো রয়েছে নানান নাম, যেমন ছাঁচে ডালা তাম্র মুদ্রা। তো তাম্র মুদ্রা মানে হলো যে মুদ্রা তামা দিয়ে তৈরি করা হয় এবং এগুলোকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করা হয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার তৈরি মুদ্রা এবং এখানে বিভিন্ন ধরনের ছবির ছাপ দেওয়া থাকে। শশাঙ্কের স্বর্ণ মুদ্রা, শশাঙ্কের আমলে বিভিন্ন মুদ্রা ছিল যেগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হতো। গুপ্ত অনুকরণ মুদ্রা, হরিকেল মুদ্রা। তো এখানে আমরা বিভিন্ন মুদ্রা সম্পর্কে জানলাম। এগুলোর ধারাবাহিকতায় রাজা বাদশাহগণ মুদ্রা প্রকাশ করেছেন নিয়মিতভাবে। প্রথম দিককার মুদ্রায় কোনো অক্ষর বা লেখা থাকতো না, কারণ তখন কিন্তু অক্ষর বা লেখার তত প্রচলন ছিল না। এজন্য এ সকল মুদ্রায় কিন্তু সে সময় অক্ষর বা লেখা থাকতো না, তবে কিছু চিহ্ন থাকতো। মুদ্রাগুলোও ছিল এবড়ো থেবড়ো অর্থাৎ আঁকাবাঁকা বা অমসৃণ। ধীরে ধীরে মুদ্রার আকার, আকৃতি, প্রকৃতি, ওজন ইত্যাদি নির্ধারিত হয়েছে এবং মুদ্রার মূল্যমানও বেড়েছে। মুদ্রা জারি করে রাজা বাদশাহগণ নিজেদের ক্ষমতা এবং সার্বভৌমত্ব প্রকাশ ও প্রচার করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় মুদ্রা এক অপরিহার্য উপাদান। অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে
অর্থ সংক্রান্ত কাজ পরিচালনার জন্য মুদ্রা ব্যবহার করা হয়। আদিকালে মানুষ বিনিময় প্রথার মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো সারতেন। পারস্পরিক আদান প্রদান প্রক্রিয়ার মাধ্যমে একটি পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য গ্রহণ করতেন। তার মানে কারো যদি চাল প্রয়োজন হতো, সে গমের বিনিময়ে অন্য কারো কাছ থেকে চাল পেতেন। এভাবে তারা বিভিন্ন পণ্য আদান প্রদান করে নিজের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতেন। কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম যত বেড়েছে ততই কমেছে পণ্য বা যে কোনো সামগ্রী বিনিময়ের প্রথা। তো প্রয়োজন হয়েছে সহজে বহনযোগ্য ও বিনিময়যোগ্য কোনো মাধ্যম। এভাবেই মুদ্রার উদ্ভব হয়। প্রথম দিকে মুদ্রা হিসেবে পাথর, কড়ি এবং গুটির ব্যবহার শুরু হয়। অর্থাৎ মানুষ কোনো কিছু কেনার জন্য পাথর, অর্থাৎ মূল্যবান পাথর, কড়ি কিংবা গুটি ব্যবহার করত। তারপরে আসে বিভিন্ন ধরনের ধাতু দিয়ে তৈরি মুদ্রা, যেমন তামার মুদ্রা, রূপার মুদ্রা কিংবা সোনার মুদ্রা। সাধারণ পূর্বাব্দ ৬ শতকে গ্রিসে প্রথম ধাতব মুদ্রা ব্যবহারের তথ্য পাওয়া যায়। চীনে সাধারণ অব্দ ৭ শতকে প্রথমবারের মতন কাগজের মুদ্রার প্রচলন ঘটেছিল। তারপরে ব্যাপকভাবে অর্থনীতির কলেবর বৃদ্ধি পাওয়ায় এই কাগজে মুদ্রার ধরন ও প্রকারে নানা রকম পরিবর্তন আসতে থাকে। তার মানে আমরা বলতে পারি মানুষের এই যে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান বা বিনিময় করার প্রয়োজনেই কিন্তু মুদ্রার উদ্ভব হয়। খুশি আপার কথা গভীর মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে শুনছিল আবিদ, ইলিন আর চিত্রালী চাকমা সহ অনেকেই। ওদের কল্পনায় এখন ইতিহাসের জগৎ আরো বিশাল। পাহাড়ি এলাকায় বসবাসকারী চিত্রালী প্রায়ই বড় বড় পাহাড় আর পাহাড়ের প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার নানান গল্প বলে। বলে তাদের এলাকার বিখ্যাত জুম চাষের কথা। তো তোমরা সবাই জানো পাহাড়ে কিন্তু জুম চাষ করা হয়। জুম চাষ হলো চাষ করার একটি বিশেষ পদ্ধতি এবং পাহাড়িরাই এই পাহাড়ে জুম চাষ করে থাকেন। আবার সিলেটের আবিদ ওদেরকে ছোট ছোট টিলার মধ্য দিয়ে বয়ে চলা সবুজে ঘেরা চা বাগানের গল্প বলে। আমরা সবাই জানি সিলেটে চা বাগান রয়েছে। দূর দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা বড় বড় পাহাড়, পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, বর্ষাকালের ঢল, কত গল্পই না করে চিত্রালী চাকমা আর আবির। এই ঢল থেকে হয় বন্যা, বন্যায় ভেসে যাওয়া জনপদ আর বিপর্যস্ত মানুষের কথা তারা অনেকবার শুনেছে। বাবার সাথে ইলিন ঘুরেছে বাংলার দক্ষিণাংশের অনেক স্থানে। সে দেখেছে কিভাবে সমভূমির মধ্য দিয়ে একেবারে বয়ে চলে অসংখ্য নদ নদী। ছোট ছোট নৌকা করে জেলেদের মাছ ধরতে দেখেছে, নদীর পানির সেচে ফসল হতে দেখেছে। এরকম নানাবিধ অর্থনৈতিক কাজকর্মের কথা শিক্ষার্থীরা ভাবতে থাকে। তো এখানে যে আমরা অর্থনৈতিক কাজকর্ম দেখছি, অর্থনৈতিক কাজকর্ম হলো যে কাজের মাধ্যমে আয়, অর্থ উপার্জন করা যায় বা আয় করা যায়। ইতিহাসে এমন অর্থনৈতিক কাজকর্মের ভিত্তির উপরই দাঁড়িয়ে থাকে আঞ্চলিক ভিন্নতা, বৈচিত্র্য আর ভাষা, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির পার্থক্য। বাংলা অঞ্চলে ভূপ্রকৃতির নানান বৈচিত্র্য যেভাবে অর্থনৈতিক কাজকর্মের ধরন ও প্রকৃতি নির্ধারণ করেছে, অনুসন্ধানের মাধ্যমে তার জানতে শিক্ষার্থীরা এখন উদ্গ্রীব। মানুষের অর্থনৈতিক কাজকর্মের আকার বৃদ্ধি এবং সেই কারণে প্রাকৃতিক সম্পদ ও প্রকৃতির ব্যবহার সম্পর্কে জানতেও তারা আগ্রহী। খুশি আপা সবাইকে অনুপ্রাণিত করলেন। তিনি বললেন, ইতিহাসের পরিসর অনেক বড়, তবে মানুষের জীবনে ঘটে যাওয়া সকল অতীত ঘটনা এক সূত্রে কথা থাকলেও এটিকে দেখার ও বোঝার দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে। যেমন মানুষের ইতিহাসের প্রায় সকল ঘটনার সাথে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদানের উপস্থিতি থাকে। ইতিহাসের সবচাইতে বেশি প্রভাব রাখে ভূপ্রাকৃতিক স্থান আর অর্থনৈতিক উপাদান। এই দুটি উপাদানের ভিত্তিতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদানের প্রকৃতি নির্ধারিত হয়। ভূপ্রাকৃতিক স্থান হলো একটি দেশ এর ভূপ্রকৃতি কেমন। যেমন বাংলাদেশ ষড় ঋতুর দেশ এবং এর মাটি বেশ উর্বর এবং বিভিন্ন ধরনের ফসল হয়। সেক্ষেত্রে একটি বরফাচ্ছন্ন দেশ কিন্তু কোনো ফসল উৎপাদন করতে পারে না। আবার অর্থনৈতিক উপাদান হলো একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ একটি দেশের সামর্থ্য। তো এই ভূপ্রাকৃতিক স্থান এবং অর্থনৈতিক উপাদান, এই দুটি উপাদানের ভিত্তিতেই কিন্তু সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উপাদানের
প্রকৃতি নির্ধারিত হয়। তার মানে একটি দেশ কেমন হবে ভূপ্রকৃতি এবং এই অর্থনৈতিক উপাদান দ্বারাই কিন্তু সেটি নির্ধারিত হয়। ষষ্ঠ শ্রেণীতে ইতিহাসে ভূগোলের ভূমিকা সম্পর্কে আমরা জেনেছি। এবার জানবো অর্থনৈতিক কাজকর্মের কারণে ইতিহাসের পথ ধরে মানুষ পৃথিবীব্যাপী ছুটে বেরিয়েছে, যাযাবর জীবন অতিবাহিত করেছে, নতুন নতুন ভূখণ্ডে বসতি গড়ে তুলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মতো ভারতবর্ষ এবং বাংলা অঞ্চলেও শাসক শ্রেণী বড় বড় রাজ্য গড়ে তুলেছে, সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বহিরাগত শক্তি উপনিবেশ গড়ে তুলেছে, সম্পদ দখল করেছে, সম্পদের অসম বন্টন করেছে। তো আমরা জানি দীর্ঘদিন কিন্তু এই বাংলাকে শাসন করেছে ব্রিটিশরা। তো সমাজ সভ্যতা সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রেও নানাভাবে ভূমিকা রেখেছে। ব্যবসা বাণিজ্য আর সম্পদ ভোগ দখলের এক পর্যায়ে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সূচনাতেও রয়েছে তাদের ভূমিকা। অর্থনৈতিক ইতিহাস কাকে বলে? প্রথমেই বলে রাখি, অর্থনৈতিক মানে হলো অর্থনীতি, অর্থাৎ অর্থ সম্পর্কিত। তার মানে অর্থনৈতিক ইতিহাস হলো অর্থ সম্পর্কিত ইতিহাস। প্রাগৈতিহাসিক কাল থেকে মানব বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কোন নির্দিষ্ট স্থানের ভূমির বৈশিষ্ট্য, মাটির উর্বরতা, জলবায়ু, পানির প্রচুরতা এবং উদ্ভিদ ও প্রাণী সম্পদের প্রাচুর্য ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তার মানে কোন একটি স্থানে মানুষ বসবাস করবে কি করবে না সেটি কিন্তু নির্ভর করে সেই স্থানের ভূমি, মাটি, জলবায়ু, পানি ইত্যাদির উপর। কারণ সেখানে যদি মাটি উর্বর হয়, যথাযথ পানি পাওয়া যায়, অর্থাৎ পানির প্রচুরতা থাকে, জলবায়ু অনুকূলে থাকে, উদ্ভিদ ও প্রাণী সম্পদের প্রাচুর্য থাকে, তার মানে যথেষ্ট পরিমাণে গাছ এবং প্রাণী যদি থাকে সেখানে মানুষ বসতি গড়ে তোলে। আদিকাল থেকেই মানুষ বেঁচে থাকার জন্য বসবাসের সর্বাপেক্ষা উপযোগী অঞ্চলগুলো খুঁজে বের করতে চেয়েছে। এই ভূমিকে ব্যবহার করে মানুষ তাদের বসতি, কৃষি ও শিল্প গড়ে তুলেছে। অর্থাৎ আদিকাল থেকেই কিন্তু মানুষ বসবাসের জন্য সবচেয়ে উপযোগী অঞ্চলগুলোকে বাছাই করত, অর্থাৎ যে অঞ্চলে তারা সবচেয়ে ভালো ভূমি, মাটি, পানি এবং অনুকূল জলবায়ু পায় সেই জায়গায় কিন্তু মানুষ বসবাস করতে চায়, যাতে সে ভূমিকে ব্যবহার করে কৃষি কাজের মাধ্যমে ফসল পেতে পারে, ভালোভাবে বেঁচে থাকতে পারে, যথাযথ পানি পেয়ে জীবন ধারণ করতে পারে। ভৌগোলিক পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুকূল সুযোগের ফলে মানব বসতি গড়ে উঠেছিল। মানব ইতিহাসের আদি পর্বে সকল ঘটনার সাথে অর্থনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত। অর্থনৈতিক ইতিহাস মূলত ইতিহাসের এমন একটি শাখা যেখানে অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ইতিহাসকে দেখা হয়। তো অর্থনৈতিক ইতিহাস মানুষের অতীতকালের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের নানান দিক পরিবর্তন আর রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে। তার মানে সুদূর অতীতকাল থেকে এই যে মানুষ অর্থ সংক্রান্ত বিষয়ে কি কি কর্মকাণ্ড পালন করেছে, কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এই অর্থনৈতিক অর্থাৎ অর্থ সংক্রান্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে, তার ইতিহাসই হলো অর্থনৈতিক ইতিহাস। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনে অর্থনীতি কিভাবে মুখ্য ভূমিকা পালন করে সেই বিষয়ে আলোচনাও অর্থনৈতিক ইতিহাসের বিষয়বস্তু। তার মানে আমরা বলতে পারি এই অর্থনৈতিক ইতিহাস হলো সুদূর অতীতকাল থেকে মানুষ এই পরিবেশকে, এই পৃথিবীকে নিজের উপযোগী করে গড়ে তোলার জন্য অর্থ সংক্রান্ত যে সকল কার্যবলী সম্পাদন করে তার ইতিহাসই হলো অর্থনৈতিক ইতিহাস। এবং এই অর্থনৈতিক ইতিহাস কিন্তু রাজনৈতিক পটেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন চারপাশে আমরা নানান রকমের উপাদান যেমন ঘরবাড়ি, নদী-নালা, জলাভূমি, শস্যক্ষেত্র, খামার, কলকারখানা, হাট বাজার ইত্যাদি দেখি। এগুলোর সঙ্গে রয়েছে মানুষের কিন্তু অর্থনৈতিক কাজকর্মের গভীর যোগসূত্র। চলো এইসব উপাদান অর্থনীতির সঙ্গে কিভাবে যুক্ত তা নির্ণয় করে নিজের ছকটি পূরণ করি। এখন আমরা এই ছকটি পূরণ করে নেব। উপাদান: নদী। নদীতে মাছ পাওয়া যায়, বাজারে সেই মাছ বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। খামার, খামারে মুরগি পালন করা যায়, মুরগি বিক্রি করেও কিন্তু অর্থ উপার্জন করা যায়। বাজার, বাজারে সব ধরনের জিনিসপত্র কেনাবেচা করা যায়। শস্য ক্ষেত্র, বিভিন্ন ফসল চাষ করা যায় এবং সেগুলো বাজারে বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি। রাস্তা, রাস্তা চলাচল ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়।
কারখানাতে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়। পাহাড়ের সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, যা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। অরণ্য বা জঙ্গল, বন থেকে আমরা বিভিন্ন কাঠ, ফলমূল এবং বিভিন্ন ঔষধি গাছ পেয়ে থাকি। এছাড়াও বন জঙ্গলের প্রচুর গাছপালাগুলো কিন্তু আমাদের অক্সিজেন সরবরাহ করে, প্রকৃতিকে সুন্দর রাখে। আরো অনেক উপকারিতা কিন্তু আমরা এই অরণ্য বা জঙ্গল থেকে পেয়ে থাকি। এই প্রত্যেকটি উপাদানে কিন্তু আমাদের অর্থনীতির সাথে একটি গভীর যোগসূত্র রয়েছে এবং আমাদের অর্থনীতিকে এই উপাদানগুলো ব্যাপকভাবে প্রভাবিত করে। অর্থনৈতিক ইতিহাসে যুগ বিভাজন কেমন হবে? আদিম মানুষেরা গুহায় বসবাস করত। তাদের অর্থনীতি ছিল শিকার বা সংগ্রহ ভিত্তিক। অর্থাৎ মানুষেরা যখন গুহায় বসবাস করত, তখন তারা বিভিন্ন পশু শিকার করে কিংবা ফলমূল, বিভিন্ন উপাদান সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। এরপরই এসেছে প্রত্নপ্রস্তর বা পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, আর সবশেষে নব্য প্রস্তর বা নতুন পাথরের যুগ। তো এই যুগে এই আদিম মানুষেরা বিভিন্ন পাথরের ব্যবহার শিখে কিভাবে প্রতিকূল পরিবেশে নিজেদের জীবন বাঁচিয়ে রাখবে সেই প্রক্রিয়াগুলো উদ্ভাবন করে। যেমন পাথর ব্যবহার করে বিভিন্ন ধারালো অস্ত্র তৈরি এবং আগুনের ব্যবহার শিখে মানুষ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং ভিন্ন ভিন্ন পরিবেশের বাস্তবতায় ভিন্ন ভিন্নভাবে টিকে থাকার কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন করেছে, ক্রমে স্থায়ী আবাস গড়ে তুলেছে। গোত্রভিত্তিক অর্থনীতির যুগ পেরিয়ে পেশাভিত্তিক কাজের বিকাশ ঘটেছে। খাদ্য সংগ্রহমূলক অর্থনীতি রূপান্তরিত হয়েছে উৎপাদনের অর্থনীতিতে। অর্থাৎ একসময় মানুষ খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। ধীরে ধীরে এটি রূপান্তরিত হয়েছে পণ্য উৎপাদনের অর্থনীতিতে। মানুষ ঘটিয়েছে কৃষি বিপ্লব, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসলের চাষ তারা সূচনা করেছে। একে বলে কৃষি বিপ্লব। চাকা আবিষ্কার করেছে। চাকা আবিষ্কারের ফলে যোগাযোগ হয়েছে অনেক সহজ। নগর বিপ্লব ঘটিয়েছে উদ্বৃত্ত উৎপাদনের কারণে। এরপর খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। খাদ্য ও সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিযোগিতাও শুরু করেছে কিছু মানুষ নিজেদের ক্ষমতা আর যোগ্যতার দোহাই দিয়ে। এভাবেই মানুষের অর্থনৈতিক জীবন এগিয়ে গেছে। পরিবর্তন ঘটেছে, পরিবেশ আর সময়ের ভিন্নতায় বহু বিচিত্র রূপে বদলে গেছে। এবার আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আদিম মানুষের এই যে শিকার এবং সংগ্রহ ভিত্তিক সময়ের একটি চিত্র এটি। এখানে দলবদ্ধভাবে শিকার ও খাদ্য সংগ্রহমূলক অর্থনীতির যুগকে নির্দেশ করা হচ্ছে। তারা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত, বিভিন্ন পশু শিকার করত এবং খাদ্য ফলমূল সংগ্রহ করত। আবার প্রত্নপ্রস্তর বা পাথরের যুগের মানুষের জীবন যাপনের যে চিত্রটি আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পাথর ব্যবহার করে আগুনের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার পাথর দিয়ে বিভিন্ন ধারালো অস্ত্র এখানে তারা তৈরি করছে। কৃষি আবিষ্কার তখনও ঘটেনি। কৃষির আবিষ্কারের আগের যুগকে তাই অর্থনীতির ভাষায় শিকার ও সংগ্রহের যুগ বলা হয়। পুরনো, মধ্য এবং নতুন পাথরের যুগের হাতিয়ার ও জীবনযাপনের নানান নমুনা উপরের কয়েকটি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। এই সকল যুগের সময়কাল কতটুকু তা পরের পৃষ্ঠায় যুগ বিভাজন রেখা অঙ্কন করে দেখানো হয়েছে। পুরনো পাথরের যুগে মানুষ সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছে। নতুন পাথরের যুগে উদ্ধৃত উৎপাদনের ফলে নতুন নতুন শ্রেণীর উত্থান ঘটতে শুরু করে, যেমন বণিক শ্রেণী, কারিগর শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী ইত্যাদি। এরা সকলেই অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। এরপর তামা, লোহা, ব্রোঞ্জ যুগে মানুষ প্রবেশ করে। আনুমানিক 4000 প্রাক সাধারণ অব্দ থেকে এইসব যুগের শুরু। মিশর ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এই যুগগুলোতে বিকাশিত অর্থনৈতিক সভ্যতার উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পাওয়া যায়। সুমেরীয় সভ্যতায় মুদ্রাভিত্তিক বাণিজ্য ও বাজার অর্থনীতি গড়ে উঠেছিল। অর্থাৎ সুমেরিয়ানরা মুদ্রার মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন, অর্থাৎ বিনিময়ে তারা মুদ্রা ব্যবহার করতেন। ঐতিহাসিক কালের প্রথম দিকে অর্থনীতি ছিল মোটা দাগে বিশ্বজনীন। আলেকজান্ডার ও জুলিয়াস সিজারের মতো নামকরা যোদ্ধা ও শাসকদের একের পর এক যুদ্ধাভিযান পরিচালনার ফলে বহুজাতিক ব্যবসা বাণিজ্যের সূচনা ঘটে। ইউরোপের সাথে এশিয়ার দেশগুলোর বাণিজ্যিক সংযোগ স্থাপিত হয়, অর্থাৎ তারা এই দুটি মহাদেশের মধ্যে বিভিন্ন পণ্যের আদান প্রদান শুরু হতে থাকে।
ঐতিহাসিক উৎসগুলোতে এই সময়ে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চালুর প্রমাণ পাওয়া যায়। অর্থনীতির চিন্তার সূত্রপাত এ সময় ঘটেছে। হিসিয়েত, কৌটিল্য, অ্যারিস্টটল, জেনফোন, অ্যারিস্টোফেন প্রমুখ অর্থনীতি সংক্রান্ত নানান আলোচনা তাদের গ্রন্থাদিতে যুক্ত করে। এবার আমরা ভারতীয় উপমহাদেশ, বাংলা অঞ্চল এবং বাংলাদেশের প্রাগৈতিহাসিক এবং ইতিহাসের কাল বিভাজন দেখব। এটি হলো প্রত্যপ্রস্তর যুগ, অর্থাৎ পাথরের যুগের একেবারে সূচনার সময়। আনুমানিক 3,50,000 থেকে 12,000 প্রাক সাধারণ অব্দ। এর পরের যুগটি হলো মধ্যপ্রস্তর যুগ, অর্থাৎ এটি আনুমানিক 12,000 থেকে 8,000 প্রাক সাধারণ অব্দ। মধ্যপ্রস্তর যুগের পরে হলো নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগের পরে তাম্রপ্রস্তর যুগ এবং সর্বশেষ হরপ্পীয় যুগ। তো এই তিনটি পাথরের যুগে কিন্তু ধীরে ধীরে তারা পাথর ব্যবহার করে বিভিন্ন ধারালো অস্ত্র তৈরি, আগুনের ব্যবহার, আবার তাম্রপ্রস্তর যুগে তামার ব্যবহার করে তামার মুদ্রার ব্যবহার দেখা যায়। আনুমানিক 2000 প্রাক সাধারণ অব্দ থেকে 600 সাধারণ অব্দ হলো আদি ঐতিহাসিক যুগ, এবং এরপরে হলো আদি মধ্যযুগ, এবং এরপরে হলো মধ্যযুগ, এবং সর্বশেষ হলো আধুনিক যুগ। আধুনিক যুগ হলো 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত। তো এভাবে আমরা যুগ বিভাজন করেই ধীরে ধীরে কিভাবে সভ্যতা এগিয়ে এসেছে সেটি আমরা বুঝতে পারি। একটা মজার বিষয় খেয়াল করলে দেখবে, ভারতবর্ষের প্রাচীন ভূখণ্ডে অর্থনৈতিক ইতিহাস ছিল বহুমুখী। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই চলেছে অনুকূল প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে। প্রাচীনকালে ভারত বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন ও যোগাযোগ বিস্তার করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এবং দ্বীপপুঞ্জের উপর। ইউরোপ, চীন এবং আরব ভূখণ্ডের সঙ্গে ভারতের নিয়মিত বাণিজ্যিক সম্পর্ক ছিল। মুদ্রা অর্থনীতি ভারতে বহু পূর্বেই চালু হয়েছিল। বাংলা অঞ্চলের অর্থনীতি এক নজরে। ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলা অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশের কারণে জল নির্ভর অর্থনৈতিক জীবন ও ব্যবস্থা গড়ে উঠেছিল। বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ প্রাকৃতিক সীমানা বিধৃত এই ভূখণ্ডকেই পরবর্তীকালে ভূগোলবিদগণ বাংলা অঞ্চল নামে অভিহিত করেন। এই বাংলা অঞ্চলের অর্থনীতি সম্পূর্ণভাবে নিজস্ব দ্বারাই পরিচালিত হয়েছে এবং এখনো হয়ে থাকে। নদী, জঙ্গল আর পাহাড়ের কারণে বাংলার আঞ্চলিক এই ভূখণ্ড ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে বিচ্ছিন্নভাবে নিজের অস্তিত্ব রক্ষা করেছে। এই ভূখণ্ডের অর্থনীতি তাই সম্পূর্ণ নিজের নিয়মে গড়ে উঠেছে এবং ধীরে ধীরে বিশ্ববাজার অর্থনীতিতে সংযুক্ত হয়েছে। এবার চলো অর্থনৈতিক ইতিহাস জানার উপায় সম্পর্কে জানি। তোমরা এখন সবাই জানো যে উৎস ছাড়া কিন্তু ইতিহাস জানার কোনো উপায় নেই। তোমাদেরকে যদি বলা হয় যে অতীত মানুষ কেমন জীবনযাপন করতো, কেমন ছিল তাদের পোশাক, খাবার, প্রযুক্তি, জীবন জীবিকা, বর্তমানের অভিজ্ঞতায় তুমি হয়তো কল্পনা করে কিছু একটা ধারণা দিতে পারবে। তোমার কল্পনায় অতীতকালের মানবীয় কাজকর্মের চিত্রায়ন হয়তো কিছুটা ফুটে উঠবে, কিন্তু সেটাকে ইতিহাস বলা যাবে না। অর্থাৎ ইতিহাস হতে হলে সেখানে উৎস থাকতে হবে। আবার কেবল উৎস থাকলেই হবে না, সেই উৎসকে প্রশ্ন করতে হবে, যাচাই বাছাই করতে হবে, সমালোচনামূলক পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এবং নানান মানুষের ভ্রমণ বৃত্তান্তে কোন একটি স্থান বা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। অর্থনৈতিক ইতিহাস অনেক সময় মানুষের মুখে মুখে প্রচলিত অনেক কল্পকাহিনী থাকে। এইসব কল্পকাহিনী অনুযায়ী কিছুতেই ধরে নেওয়া যাবে না যে কোন একটি অঞ্চলে বা দেশে অতীতে স্বর্ণযুগ ছিল কিংবা জিনিসপত্রের দাম ছিল খুবই সস্তা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নানান প্রকার উৎস পর্যালোচনা করে দেখা দরকার যে সাধারণ মানুষের আর্থিক অবস্থা প্রকৃতপক্ষে কেমন ছিল। মূল উৎসের বাইরে আরো নানান সহায়ক উৎসের সঙ্গে মিলিয়ে বিজ্ঞানসম্মত এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তার মানে আমরা বলতে পারি, ইতিহাস জানার জন্য হুট করে যদি আমরা কোনো একটি অনুমান নির্ভর কথা বলি সেটি কিন্তু ইতিহাস হবে না। ইতিহাস হওয়ার জন্য অবশ্যই উৎসের প্রয়োজন হবে এবং যথাযথ বিচার বিশ্লেষণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, বিজ্ঞানসম্মত উপায়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারবো। ইতিহাসের নানান উৎস বা উপাদান, বৈশিষ্ট্য আর বৈচিত্র্য। ইতিহাস নানান ধরনের হয়ে থাকে, যেমন পরিবেশের ইতিহাস, সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ইত্যাদি। অর্থনৈতিক ইতিহাস পুনর্গঠনে একজন ইতিহাসবিদকে কেবল অর্থনীতি সম্পর্কিত, অর্থনীতি মানে হলো টাকা পয়সা, অর্থ সম্পর্কিত উৎসের উপর নির্ভর করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়।
অন্যান্য ইতিহাসের বিষয়বস্তুর সাথেও কিন্তু এই অর্থনীতির সম্পর্ক বা যোগসূত্র থাকতে পারে। প্রাগৈতিহাসিক যুগের অর্থনৈতিক ইতিহাস জানার প্রাসঙ্গিক লিখিত উৎসের অভাবের কারণে আমাদের নির্ভর করতে হয় মূলত পাথুরে হাতিয়ার এবং কোন একটি প্রত্নস্থল খনন করে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর, যেমন সমাধি, বাসস্থান, হাট, মৃৎপাত্র, পাথরের হাতিয়ার ও অন্যান্য ধাতু যেমন তামা, লোহার সরঞ্জামাদি ও হাতিয়ার। এই বিভিন্ন বস্তুগুলো পর্যালোচনা করে বিভিন্ন সময়ের ইতিহাস থেকে কিন্তু আমরা এই অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি। সুমেরীয় সভ্যতার কিউনিফর্ম ও মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কারের সময়কাল থেকে আমরা ইতিহাসে লিখিত উৎসের অস্তিত্ব পাই। মেসোপটেমীয় সভ্যতা এমন একটা আইনগ্রন্থ পাওয়া গেছে যা ওই যুগের ইতিহাসের অনেক তথ্যকে সামনে নিয়ে এসেছে। মেসোপটেমিয়ার সকল সভ্যতার অর্থনৈতিক জীবনের কিছু ধারণা এই উৎসগুলোতে পাওয়া যায়। প্রাচীন ভারতবর্ষে মানুষের ব্যবহৃত জিনিসপত্র, মুদ্রা, নানান ধরনের সাহিত্যিক উপকরণ, সম্রাট বা রাজা কর্তৃক জারিকৃত ভূমি লেনদেন বা ক্রয় বিক্রয়ের দলিল যেমন শিলালিপি, তাম্রশাসন ইত্যাদি, রাজা বা তৎকালীন সমাজের কোন অভিজাতের গুণ কীর্তনে রচিত গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত সমূহে প্রতিফলিত তথ্যাবলী ইত্যাদি উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তার মানে আমরা এই বিভিন্ন উৎসগুলো বিবেচনা করেও সেই সময়কালের অর্থনৈতিক অবস্থাগুলো জানতে পারে। যেমন বিভিন্ন রাজার আমলে তাম্র মুদ্রা ব্যবহার হতো কিংবা স্বর্ণ মুদ্রা ব্যবহার হতো, কিংবা বিভিন্ন কবিরাও কিন্তু বিভিন্ন গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থগুলোতেও কিন্তু তারা বিভিন্ন বিষয়ে উল্লেখ করেন। সেই গ্রন্থগুলো পর্যালোচনা করে আবার অনেক কবি, লেখক, পরিব্রাজকরা কিন্তু বিভিন্ন ভ্রমণ বৃত্তান্তে বিভিন্ন দেশ সম্পর্কে বলেছেন, সেই দেশের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলে থাকেন। সেগুলো পর্যালোচনা করে আমরা কোন একটি দেশের, কোন একটি সাম্রাজ্যের অর্থনৈতিক ইতিহাস জানতে পারি। তার মানে আমরা বলতে পারি অর্থনৈতিক ইতিহাস জানার জন্য শুধুমাত্র যে আমরা অর্থনৈতিক বিষয়গুলোই বিবেচনা করব এমনটি নয়, আমরা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের সাথেও এই অর্থনৈতিক ইতিহাসকে যুক্ত করতে পারি। প্রাচীন ভারতের বিশিষ্ট পণ্ডিত ও অর্থনীতিবিদ কৌটিল্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন, যেটি আজও জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় ব্যবহৃত হচ্ছে। বাংলা অঞ্চলের ইতিহাস থেকে একটা উদাহরণ দেওয়া যাক। 1257 আশেপাশের সময়ে বাংলা বিহারের ভৌগোলিক এলাকায় কৃষি পরাশর নামের একটি গ্রন্থ রচনা করা হয়েছিল। গ্রন্থটিতে ভারতের পূর্বাংশের কৃষিকাজ নিয়ে বিস্তারিত একটি আলোচনা পাওয়া যায়। তাহলে এই গ্রন্থটি পড়েই কিন্তু আমরা সেই সময়কালের কৃষির অবস্থা, তাদের অর্থনীতির ইতিহাস ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবো। কখন কিভাবে ফসল বুনতে হবে, সেচ দিতে হবে এবং ফসল কাটার পর উৎসব নিয়েও বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থটিতে। জমিতে সারের ব্যবহার, এক ফসলি দু ফসলি জমির বর্ণনাও রয়েছে এই গ্রন্থে। গ্রন্থটি নিয়ে কাজ করেছেন বাংলা অঞ্চলের প্রাচীন ইতিহাস বিশেষজ্ঞ জাপানি ইতিহাসবিদ ডক্টর রিয়াসুকে ফুরুই। তিনি যাচাই বাছাই করে এই গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেছেন। গ্রন্থটির নানান সীমাবদ্ধতা সম্পর্কেও তিনি অনেক তথ্য দিয়েছেন। এই হলো ইতিহাস লেখার আসল কথা। তার মানে ইতিহাস জানার জন্য আমাদের কিন্তু বিভিন্ন উৎসগুলো খুঁজে বের করতে হবে এবং সেই উৎসগুলো নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু আমরা একটি যৌক্তিক সিদ্ধান্তে আসতে পারি। যে কোনো ধরনের পুরনো উৎস বা গ্রন্থ পেলেই তা থেকে হুবহু ইতিহাস গ্রহণ করা যায় না। বিজ্ঞানসম্মত গবেষণা পদ্ধতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ এগুলোর সত্যতা যাচাই করতে হবে। এই উৎসের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ থাকতে হবে। এই উৎসটি কে বা কারা, কবে, কখন, কেন রচনা করেছিলেন তা গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। তবেই কেবল যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। নিচে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি হলো তাল পাতায় লেখা কৌটিল্যের অর্থশাস্ত্রের একটি লিপি। সেই সময় কিন্তু কাগজের প্রচলন ছিল না, তো তাল পাতায় তিনি বিভিন্ন বিষয়গুলো এখানে লিখে রেখেছেন। এগুলো কিন্তু ইতিহাস গবেষণার বিভিন্ন উৎস। এই উৎসগুলো থেকে আমরা বিভিন্ন তথ্য পাই। বিজ্ঞানীরা, ইতিহাসবিদরা বিভিন্ন তথ্য পান এবং এই তথ্যের আলোকে গবেষণা করে সেই সময়কালের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এই বিভিন্ন বিষয়গুলো তারা জানতে পারেন। এবার আমরা আরো কিছু ছবি দেখব। যেমন ইতিহাসের উৎস তামার পাতে খোদাই করা তাম্রলিপি। এটি একটি তামার পাতে লেখা বিভিন্ন লিপি এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই লিপিটি দেখে আমরা বলতে পারি এই সময়ে তামার ব্যবহার ছিল, তামার মুদ্রার প্রচলন ছিল
এবং বিভিন্ন বর্ণ ব্যবহার করে এখানে তারা কিন্তু বিভিন্ন লিপিও এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশের চিত্রটি হলো পুরানো বাংলা হরফে লেখা পুঁথি। সে সময়ে কবিয়ালরা বিভিন্ন পুঁথি লিখতেন এবং তাল পাতায় এই পুঁথিগুলো লিখে রাখতেন। তো এগুলো কিন্তু ইতিহাসের সাক্ষ্য বহন করে। এগুলো আমরা পর্যালোচনা করেই কিন্তু বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি। এবারে আমরা দেখব প্যাপিরাসে লেখা হায়ারোগ্লিফিক লিপি। তো এই প্যাপিরাসে লেখা, প্যাপিরাস থেকেই কিন্তু পেপারের কাগজের সৃষ্টি। প্যাপিরাসে লেখা বিভিন্ন হায়ারোগ্লিফিক লিপি আমরা এখানে দেখতে পাচ্ছি। হায়ারোগ্লিফিক হলো পবিত্র লিপি। মিশরে এটির প্রচলন হয়েছিল। পাশেরটি হলো কয়েকটি হায়ারোগ্লিফিক লিপির অর্থ দেওয়া হলো ইংরেজিতে, অর্থাৎ এই বিভিন্ন চিত্র দিয়ে তারা বিভিন্ন বিষয় বোঝাতেন। এগুলো হলো ইতিহাস, অর্থাৎ ইতিহাসের উৎস। এগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। প্রথম যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো পূর্ণ বিকশিত কিউনিফর্ম লিপি। এগুলো কিউনিফর্ম লিপি। পাশেরটি হলো পাহাড়ের গুহায় দেওয়ালে খোদাই করা লিপি। অনেক সময় যেহেতু সে সময়ে কাগজের প্রচলন ছিল না, তারা পাহাড়ে, গুহায়, পাথরে বিভিন্ন ধরনের বিষয়গুলো বা বর্ণ বা লিপিগুলো খোদাই করে লিখে রাখতেন। যেহেতু এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, তো পাহাড়ে এভাবে লিখে রেখে এগুলো কিন্তু তারা সংরক্ষণ করতেন। এরপরে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো বাংলা অঞ্চলের বিভিন্ন প্রত্নস্থানে খনন কাজ চালিয়ে নানান ধরনের মুদ্রা সংগ্রহ করা হয়েছে। ছবিতে কিছু ছাপাঙ্কিত রূপা ও তামার মুদ্রা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ছাপ দেখা যাচ্ছে এবং কিছু তামার এবং রূপার মুদ্রা আমরা দেখতে পাচ্ছি। রূপা, তামা ছাড়াও নানান ধরনের মূল্যবান ও স্বল্প মূল্যের ধাতু দিয়েও প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো। এই মুদ্রাগুলোতে পাখি, নৌকা, জাহাজ, মাছ, সূর্য ইত্যাদি নানান প্রতীক বা চিহ্ন ব্যবহার হতো। অর্থনৈতিক ইতিহাসের বিভিন্ন পাঠে এগুলোর বিনিময় মাধ্যম সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। এগুলো অর্থনৈতিক ইতিহাস জানার উৎস হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1800 সাল বা সাধারণ অব্দের পর থেকে ভারতীয় উপমহাদেশে উৎসের পরিমাণ বেড়ে, বিশেষ করে সরকারি দলিলপত্র, সংবাদ ও সাময়িক পত্র সংরক্ষণ করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে জাদুঘর সমূহে প্রাচীনকালে মানুষের ব্যবহৃত অনেক সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে এবং এই সামগ্রীগুলো থেকেও আমরা কিন্তু বিভিন্ন তথ্য পেতে পারি। এই সকল উৎসের যথাযথ যাচাই বাছাই এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে ইতিহাস রচনা করা প্রয়োজন। ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাস কেন জানবো? ইতিহাস এমন একটি বিষয় যা অতীতের আলোকে ভবিষ্যৎ নির্ধারণ করে। তার মানে ইতিহাস থেকে আমরা অতীত সম্পর্কে জানতে পারি, সেই অতীতের জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য একটি পূর্বানুমান তৈরি করতে পারি। একজন মানুষ যদি তার বর্তমানকে বুঝতে চান তাহলে নিজের অতীত ভালোভাবে অনুধাবন করতে হবে। অতীত থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি এবং ভবিষ্যতে আমাকে কিভাবে চলতে হবে সে বিভিন্ন বিষয়গুলো আমরা বুঝতে পারি। এজন্যই আমরা ইতিহাস জানার চেষ্টা করব। আর এই কাজে সমালোচনামূলক অনুসন্ধানী ইতিহাস পাঠ গভীরভাবে সাহায্য করতে পারে। ধরা যাক একদল মানুষ পৃথিবীর কোন একটি নির্দিষ্ট অঞ্চলে মিলেমিশে প্রাকৃতিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে। কখনো তারা বন্ধুত্বের মধ্য দিয়ে, কখনো নতুন কোনো প্রযুক্তিগত বা অন্যান্য আবিষ্কার করে বেঁচে থাকার বহু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে অর্জিত এই সকল অভিজ্ঞতা মানুষের পৃথক পৃথক বর্তমান তৈরি করেছে। যেমন আমরা বলতে পারি মরুভূমিতে মানুষ কিভাবে টিকে থাকে। তো তাদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা জানতে পারবো তারা এই মরুভূমিতে টিকে থাকার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে। আবার আমরা যদি বরফাচ্ছন্ন কোনো এলাকার মানুষের ইতিহাস জানতে পারি, তার থেকে আমরা জানতে পারবো এই বরফাচ্ছন্ন এলাকায় তারা টিকে থাকার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে। এভাবে বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করার মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য আরো নতুন নতুন উপায় উদ্ভাবন করতে পারি। মানুষের অতীত কাজকর্মের যোগ্যতা ও দক্ষতা যদি স্মৃতিতে না থাকে তাহলে সেই মানুষের কোনো বর্তমান থাকে না, স্বপ্ন দেখার মতো ভবিষ্যৎও থাকে না। সেই মানুষের বেঁচে থাকা অর্থহীন হয়ে যায়। এজন্য ভবিষ্যৎকে আরো সুন্দর করার জন্য আমরা ইতিহাস সম্পর্কে জানবো। ইতিহাসের মতোই অর্থনৈতিক ইতিহাস জানা ও বোঝার প্রয়োজন একই। অর্থনৈতিক ইতিহাস হলো কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষ অতীতে একসঙ্গে মিলেমিশে যে অর্থনৈতিক জীবন পরিচালনার বিজ্ঞানসম্মত বর্ণনা। অর্থাৎ অর্থনৈতিক হলো অর্থ সম্পর্কীয়। মনে রাখবে ইতিহাস আমাদের সকলের সমষ্টিগত স্মৃতিকে
খুঁজে বের করে অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসে। এই অভিজ্ঞতায় পারে একদিকে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণ প্রকৃতিকে পৃথিবীর বুকে বেঁচে থাকা এবং অন্যান্য অর্থনৈতিক প্রয়োজনে মানুষ যদি অতীতে প্রকৃতিকে কেন কিভাবে হুমকির মুখে ফেলেছে তা যদি ইতিহাসের পাঠ থেকে জানতে পারে তাহলে তারা ভবিষ্যতে সেই কাজ করা থেকে বিরত থাকবে। পৃথিবীতে মানুষ ভবিষ্যতে সুন্দরভাবে বসবাস করার জন্যই ইতিহাসকে জানতে হবে এবং ইতিহাস পর্যালোচনা করে কিভাবে প্রকৃতিকে আমরা টিকিয়ে রাখতে পারবো, আমাদের এই পৃথিবীকে ভালো রাখবো সেই বিভিন্ন বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এজন্য ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাস জানা আমাদের জন্য খুবই জরুরি। আশা করি তোমরা পাঠটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।